তাহলে এটা আমাদের একটু দ্রুত আগাইতে হবে, যেহেতু শেষ দিকে, যেহেতু সবার কাছে শিট আছে, তাহলে শিট ধরে ধরে আমি জাস্ট ব্যাপারগুলো বলে দিব। তাহলে তোমাদের এখন আমাদের তো কাজ সহজ, আমাদের কাজ হচ্ছে শুধু বলে দেওয়া, তোমাদের কাজ হচ্ছে কঠিন। তোমাদেরকে পড়তে হবে, আমাকে তো আর পড়তে হবে না, আমাকে শুধু বলে দিতে হবে কী কী পড়তে হবে। তো আবার একটা সময় পরে গিয়ে তোমরা এই অবস্থা পার করে আসবে। সাইজিং, সাইজিং মানে কি আর সাইজ মানে কি? সাইজ মানে কি? সাইজ আকার দেওয়া, আকার ওরা সাইজ করে ফেলবো, তার মানে কি সাইজটা ঠিক নাই ওটা ঠিক করে ফেলবে, মানে সাইজটা বড় আছে কেটে শুরু করে দিবে, এরকম সাইজ করা মানে কি? বলে না কথা কথা যে সাইজ করে ফেলবো মানে কি? মানে সাইজটা একটু এলোমেলো আছে ঠিক করে দিবে, শেপটা ঠিক করে দিবে। তো এইখানে সাইজের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে মার। আমরা ছোটোবেলায় ঘুড়ি ওড়ানোর সময় ঘুড়ির সুতাতে যে মার দিতাম আরেকজনের সাথে কাটাকাটি করার জন্য, সেই মারটাকে ইংরেজিতে সাইজ বলে। সাইজের ওই অর্থ আকারও আছে, আকৃতি যেটা সেটাও আছে, কিন্তু আরেকটা অর্থ হচ্ছে মার। তো মার দেওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে সাইজিং, মানে সুতার মধ্যে মার দিয়ে মার দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে সাইজিং বলা হয়। তো কেন করি আমরা সাইজিং? উদ্দেশ্য অনেকগুলো বলা যায়। আমরা অনেক সময় দেখি না যে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য, সুতার ছেঁড়া রেট কমানোর জন্য, লোমের প্রোডাকশন একটু স্মুথ করার জন্য, তারপরে পাওয়ার কনজাম্পশন কমানোর জন্য, এরকম অনেক কিছু বলি না অবজেক্টিভ অনেকটা প্রসেসের। আসলে মেইন অবজেক্টিভ বলতে কিন্তু আসলে মেইন কী জন্য করা হচ্ছে সেটা হচ্ছে মেইন। তো এখানে মেইন অবজেক্টিভ হচ্ছে দুইটা। যদি আমরা সাইজিংকে বলি অবজেক্টিভ, বইয়ের ভাষায় অনেকগুলো অবজেক্টিভে না গিয়ে যদি একদম স্পেসিফিক বলতে চাই তাহলে দুইটা অবজেক্টিভ। একটা হচ্ছে সুতার উপরে একটা কুটিং দেওয়া, একটা আবরণ দেওয়া। সুতার উপরে কুটিং কেন দিব? প্রথমত তো আমাদের জানো সুতাগুলোকে বিভিন্ন ছোটো ছোটো ডিভাইসের মধ্যে পাস করতে হয়। আমাকে পিনিং করতে হয়, অর্থাৎ ড্রপ ওয়ারের মধ্যে পাস করতে হয়, হিল্ড ওয়ারের মধ্যে পাস করতে হয়, হিল্ডের মধ্যে দিয়ে মানে ড্রাফটিং করতে হয়, তারপর আবার ডেন্টিং করতে হয়, করে এটাকে পাস করতে হয়। তো এই যে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে পাস করলাম, এটা তো পাস করার মধ্যেই শেষ না। এই সুতাগুলো ওঠানামা করে ওই কে তুলে, ওই ফিল ফ্রেমটা তোলে, তো তুললে এদের মধ্যে ফ্রিকশান হয়, মানে ওই পার্টসের সাথে সুতাটাকে একটা সময় পর্যন্ত ফ্রিকশানে যেতে হয়। আবার যখন কাপড় হয়ে যায় তখন তার ওই ফ্রিকশানটা থাকে না। কাপড় বুনন অবস্থায় মাঝখানে যখন থাকে সুতাটা মাঝে লোমের মাঝামাঝি অবস্থায়, তখন এই ঘটনাটা ঘটে, তার মধ্যে ফ্রিকশানের মধ্যে যেতে হয়। তো ফ্রিকশানে যেটা হয়, আমাদের ইয়ার্নটা তো বুঝতেছই যে টুইস্টেড ইয়ার্ন। তো এটাতে একটু যদি ঘষা লাগে, একটা সময় যদি একটা ফাইবার উঠে যায়, তারপরে দেখবো যে বাকি ফাইবারগুলো ওঠাটা খুব সহজ, মানে সারফেসটা একটু ক্ষতিগ্রস্ত হলে পরে ইয়ার্নটা খুলে যাওয়া খুব সহজ হয়ে যায়, ইয়ার্ন খুলে যায়। আর ফিলামেন্টের ক্ষেত্রে তো এই সমস্যাটা আরও ব্যাপক। ধর পলিস্টারকেও আমরা সাইজিং করি, যদিও পলিস্টারের শক্তি অনেক বেশি, মানে ধরো একটা হচ্ছে 4 গ্রাম পার ডেনিয়ার, আর একটা হচ্ছে 9 গ্রাম পার ডেনিয়ার, তার মানে 2.25 টাইমস শক্তি বেশি হচ্ছে পলিস্টারের কটনের চেয়ে। তো তারপরও আমরা পলিস্টারকেও সাইজিং করার প্রেফার করি। কেন? কারণ হচ্ছে সাইজিং করার উদ্দেশ্য শক্তি বৃদ্ধি করা না। অনেকে এক কথায় বলে দেয় যে সাইজিং মানে হচ্ছে শক্তি বৃদ্ধি করা। এটা একেবারে ঠিক আছে, শক্তি বৃদ্ধি করার একটা উদ্দেশ্য, বাট এর চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে এটা যে সুতার উপরে একটা আবরণ দিয়ে দেওয়া। যে আবরণটা যদি আচ্ছা আমি যদি মনে করো অনেক শক্তিশালী ফাইবার ইউজ করি, নাইলন ইউজ করলাম, তখনও কি আমাকে সাইজিং করতে হবে না? তাহলে আমরা সাইজিং প্রসেসকে এলিমিনেট করতে পারি না। এইটা আমরা পড়বো এই চ্যাপ্টারেই, যে অনেকগুলো অল্টারনেট মেথড মানুষ চিন্তা করেছে, যে এই যে একটা মেশিন ব্যবহার করা, এতগুলা মার, এতগুলা আটা, এতগুলা জব বার্লি ইউজ করা সাইজ করার জন্য, আবার ইমিডিয়েট নেক্সট প্রসেসে জাস্ট সাইজিং করলাম, কাপড়টা হইলো, ওয়েট প্রসেসিংয়ে গেলে, ডাইংয়ে গেলে প্রথম কাজই হচ্ছে এই মারটাকে দূর করা। তো তাহলে আমি কেন শুধু দুইটা প্রসেসকে নিয়ে আসবো, মার দিব, উইভিং করব, আবার মারটাকে সরিয়ে ফেলবো? তো এটাকে বিকল্প হিসেবে মানুষ অনেক চিন্তা করছে যে এটাকে আমরা এলিমিনেট করতে পারি কিনা। আসলে এটার কোনো বেটার সলিউশন নাই, যেহেতু আমাদের সুতাগুলো খুব ক্লোজ থাকে, সুতার সাথে সুতার ফ্রিকশান হয় এবং সুতার সাথে মেশিন পার্টসের ফ্রিকশান হয়, সেজন্য উপরে একটা আবরণ দিতেই হবে। আবরণ দিলে এই ফ্রিকশানে আবরণটা ক্ষতিগ্রস্ত হবে, বাট আবরণটা ক্ষতিগ্রস্ত হতে হতে একটা সময় কাপড় বোনা শেষ হয়ে যাবে, তখন আর সুতার উপর ইম্প্যাক্টটা পড়বে না। এই জন্য সাইজিংটাকে আসলে বেসিক্যালি হার্ট অফ উইভিং বলা হয়। তোমরা শুনছো যে এই কার্ডিংকে বলা হয় হার্ট অফ স্পিনিং,
মানে কার্ডিং প্রসেসকে আমরা এলিমিনেট করতে পারি না। তো তেমনি এই সাইজিং প্রসেসটাকে অনেক চিন্তা করা হয়েছে, অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু সাইজিং প্রসেসকে আমরা এলিমিনেট করতে পারিনি। সাইজিং প্রসেসটা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং সাইজিংটা ভালো হলেই আলটিমেটলি পরবর্তীতে সুতা ক্ষতিগ্রস্ত হওয়া, সুতার পারফরমেন্স, উইভিং এফিসিয়েন্সি ও সব কিছু ভালো হবে। তো দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে সুতার উপর একটা আবরণ দিয়ে দেওয়া যাতে করে ইয়ার্ন টু ইয়ার্ন ফ্রিকশান এবং ইয়ার্ন টু মেশিন পার্টসের ফ্রিকশানে সুতা ক্ষতিগ্রস্ত না হয়, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য শক্তি বৃদ্ধি করা, যেটা আমরা বললাম যে হালকা পরিমাণ শক্তি বৃদ্ধি পায়, অ্যাবাউট 20%, 15%, 30%-এর মতো স্ট্রেংথ বৃদ্ধি পায়। কোনো কোনো ক্ষেত্রে 50%ও স্ট্রেংথ বাড়ানো যায় সুতার যদি সাইজিং করা হয়। এ হচ্ছে অবজেক্টিভ। এখন এই সাইজিংয়ের জন্য এত যে মার লাগবে, আমাদের তো টনকে টন কাপড় সাইজিং করতে হবে, এত ভাত কে রান্না করবে? এটা তো ভাতের মার, তাই না? এত ভাত কে রান্না করবে ইন্ডাস্ট্রিতে? তাহলে তো অনেক লোকজন নিয়ে যেতে হবে যে আজকে পার্টি হবে, ঠিক আছে আপনারা ভাত রান্না করেন, আমাদেরকে শুধু মারটা দিলেই হবে। ভাত খায় না, হ্যাঁ ম্যাজন, তাহলে ম্যাজনের সাথে তো ভাতের যে কস্টিং আর ওদিকে ধরো মাংসের যে কস্টিং, সেখানে তো আর পোষাবে না। তো বেসিক্যালি এখানে রান্না করা হয় না ওইভাবে ভাতের মতো। এখানে যেটা করা হয়, বস্তায় বস্তায় আমরা অস্ট্রেলিয়া থেকে, ইন্ডিয়া থেকে, চায়না থেকে, তারপর ইংল্যান্ড থেকে কিনি, স্টার্স কিনে নিয়ে আসি, স্টার্স জব মানে বার্লি আর কি, স্টার্স কিনে নিয়ে আসি। ওই স্টার্সটা দিয়ে একটা নির্দিষ্ট রেসিপিতে রান্নাটা হয়, মানে মারের দ্রবণ তৈরি করা হয়, সে দ্রবণের মধ্যে সুতাকে চুবিয়ে মূলত সাইজিংটা হয়। তো এখন এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা এই যে এত বড় শীট দেখতেছি কেন, 18, 16, 18, 20টা, কারণ এখানে শুধুমাত্র রান্না করাটাই ব্যাপার না, বা মার দেওয়াটাই বিষয় না। আমি মার কতটুকু দিব, কোন কাপড়ে কী পরিমাণ দিব, এই লিকার রেশিওটা কেমন হবে, এই দ্রবণটা কী পরিমাণ ভিসকোসিটি থাকবে, এটা যখন ধরো তোমার এখানে মার আছে, তুমি সুতা নিয়ে যাচ্ছ, সুতা নিয়ে যাওয়ার সময় কিছু সুতা লেগে যাচ্ছে, একটু পরে মারটা ঘন হয়ে যাবে না? কারণ পানিটা তো নিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা পানি দিতে হবে, আবার পানি শেষ হয়ে গেলে তো পানি হয়ে যাবে, তাহলে আবার ঘন করার জন্য আবার মার দিতে হবে, আর একটা রেশিও থাকতে হবে যে কী পরিমাণ দ্রবণের ঘনত্ব থাকবে একটা রেসিপিতে। আবার এটাকে রান্না করতে হবে, একটা কুকার থাকবে, মানে কুকিং চেম্বার থাকবে যেখানে মিক্সিং হবে এবং রান্না হবে। আবার ধরো এরকম মারের মধ্যে দেখবা যে ছোটো ছোটো দলা পাকা যায় না, এরকম মানে ভাতের যে মার, সেখানে তো সবগুলো একদম তরল থাকে না, কিছু কিছু অংশ দেখা গেছে অনেক সময় এরকম শক্ত শক্ত হয়ে যায়। তো এই শক্ত শক্তগুলোকে আবার বিটার দিয়ে বা গ্রাইন্ডার দিয়ে, অথবা আমরা যে বাসায় কি ব্লেন্ডার ইউজ করি, এরকম ব্লেন্ডার দিয়ে কেটে দিতে হবে যাতে করে সলিউশনটা ইউনিফর্ম থাকে। নাহলে তো মারের একটা বড় এরকম একটা স্পট এখানে পড়ে যাবে, এখানে একটা পড়বে, সুতার মধ্যে বিভিন্ন জায়গায় স্পট পড়বে, ওই স্পটগুলোতে তো সুতা ওই যে দিয়ে পাস করবে না, কাঁচা থাকবে, ওই জায়গাটা তো ভালোভাবে শুকাবে না, ওটা বড় দলা এক জায়গায় পাকিয়ে যাবে, কাঁচা থাকবে। তো এই জন্য এগুলো পরে কাঁচা থাকলে গন্ধ হবে, খুব তাড়াতাড়ি ভাইরাস ব্যাকটেরিয়া মানে ফাঙ্গার দ্বারা আক্রমণ হবে, এইরকম সমস্যাগুলো হবে। এই জন্য এটাকে রান্না করতে হবে, মিক্সিং করতে হবে, একটা নির্দিষ্ট রেশিওতে মিশাইতে হবে, মিশিয়ে আবার নির্দিষ্ট রেশিওতে সুতাগুলোকে মার দিয়ে আবার ড্রাইং করতে হবে ইমিডিয়েটলি, প্রপার টেম্পারেচারে, প্রপার চ্যানেলে এটাকে সাথে সাথে শুকাই ফেলতে হবে। কারণ শুকানোর সময় বেশি শুকানো যাবে না, বেশি শুকালে সুতা হয়ে যাবে ক্রিস্পি, ক্র্যাক হয়ে যাবে, খসখসা হয়ে যাবে, ভেঙে যাবে এরকম মনে হবে। আবার কম শুকালে থেকে যাবে কাঁচা ভিতরে। এই সবগুলো বিষয়কে মূলত আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হয়, যে আসলে সাইজিংয়ের কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করতেছি আমরা, কুকিং কীভাবে হয়, মেশিনটা কেমন, মেশিনে কী কী পার্টস থাকে, মানে কী কী অংশ থাকে, তারপরে এর সাথে সংশ্লিষ্ট যে জিনিসগুলো ড্রাইং, তারপরে বিভিন্ন প্রিভেন্টিভ যে মেজারগুলো আছে, কটনের জন্য কীরকম, পলিস্টারের জন্য কীরকম, এই পুরো জিনিসগুলো আমাদের এখানে আলোচিত হয়। তো এখানে প্রথমেই আছে সাইজিং ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড দেয়ার ফাংশনস। তো এখানে আমি মানে ফাংশন ইউজ ওদিকে যাচ্ছি না, মেইন নামগুলো লিখে যাচ্ছি। ধরো ফিল্ম ফর্মার, প্রথমে হচ্ছে ফিল্ম ফর্মার বা বাইন্ডার, আমাদের মূল উপাদান সাইজিং করতে গেলে প্রধান বা যা না হলেই নয়, যেটা আসলে মূল সাইজিংয়ের উপাদান, মানে স্টার্স, বার্লি, জব, ভাত, রাইস, যেটাই হোক সেটা হচ্ছে আমাদের মূল উপাদান। এটাকে আমরা বলতেছি ফিল্ম ফর্মার অর বাইন্ডার, এটা হচ্ছে মূল উপাদান।
এখন এই উপাদানটা কি, এটা তো বললামই স্টার্চ, মানে মূল উপাদান। এখন তোমার যদি এখানে একটাও না ইউজ করো বাকি 9টার মধ্যে, সাইজিং কিন্তু হয়ে যাবে। ভাতের মার দিয়ে আমরা সাইজ করছি না, সুতাকে ঘুরে উড়ানোর সময় যে মার দিছি না, ওখানে তো অন্য কিছু দিছি নাকি, থিনিং এজেন্ট, হ্যাঁ, অ্যান্টি মিলডিউ এজেন্ট, সফেনার ইউজ করি নাই তো। তো না ইউজ করে তো কাজ তো হয়েছে, কিন্তু কাজের মধ্যে কিছু সমস্যা হয়, যেটা হচ্ছে এক একটা প্রবলেমকে সলভ করার জন্য আমরা এক একটা কেমিক্যাল, ছোটো ছোটো কেমিক্যাল ইউজ করি। কোনটার কী কাজ সেটা আমি বলবো। অ্যান্ড সেটা তো এগুলো দেওয়া আছে যে ফিল্ম ফর্মার কী কী এজেন্ট ইউজ করা হয়, তাদের ফাংশন কী, তাদের ইউজ কোথায়, এগুলো সব বলা আছে। আমি ওইদিকে যাচ্ছি না, জাস্ট কোনটা কেন ইউজ করা হয় সেটা আমি শুধু বলবো। ফিল্ম ফর্মার বা বাইন্ডার এটা ইউজ করা হয় হচ্ছে আমাদের মূল উপাদান হিসাবে, স্টার্চ হিসাবে। তো এখানে আমাদের বেসিক্যালি মানে একদম প্রধান ইউজ হয় কি, কটন আর হচ্ছে কি পলিয়েস্টার। আমাদের মানে মোস্টলি ইউজড ফাইবার হচ্ছে বাংলাদেশ, টেকনিক্যাল পারপাস ছাড়া। তো কটনের জন্য আমরা সিএমসি প্রিফার করি, সিএমসি মানে কার্বক্সিল মিথাইল সেলুলোজ, কটনের জন্য। আর পলিস্টারের জন্য পিবিএ, পলিভিনাইল অ্যালকোহল, এই দুইটাকে আমরা মূলত প্রধান মানে বাইন্ডার হিসেবে ইউজ করে থাকি। সিএমসি প্রচুর ইউজ হয় আমাদের, যেহেতু কটন নিয়ে কাজ করতে হয়, মানে বাট ভালো কোয়ালিটির সাইজিং পেতে হলে সিএমসিটা হচ্ছে কটনের জন্য সবচেয়ে হাইলি প্রেফারেবল। আর পলিস্টারের জন্য পিবিএ, পলিভিনাইল অ্যালকোহল। তো এগুলো হচ্ছে ফিল্ম ফর্মার এবং বা বাইন্ডার, যেটাকে আমরা মূল সাইজিং উপাদান হিসেবে চিহ্নিত করতেছি। তারপর সফেনার ইউজ করা হয়, এটা ডাইংয়ে সফেনারের মতোই। ওয়েট প্রসেসিংয়ে আমরা যে সফেনার ইউজ করি আমাদের যে লিকারটা থাকে, মানে যে সলিউশনটা আমি তৈরি করবো সেটা হার্ড হওয়াটাকে প্রতিরোধ করার জন্য। সফেনার আসলে এই পুরো সলিউশনটাকে বা এটাকে হার্ড হওয়াকে প্রতিরোধ করে, সফট রাখে। আফটার ওয়াক্সিং এজেন্ট, অনেক সময় আমাদের মোমের একটা আবরণ দিতে হয়, কুটিং উপরে। তো সাইজ ম্যাটেরিয়ালের সাথে সাথে একটা মোমের একটা কোটিং আবরণ উপরে দিয়ে দেওয়া যায় যদি আফটার ওয়াক্সিং এজেন্ট ইউজ করা হয়। আফটার ওয়াক্সিং এজেন্টটা লাগবে হচ্ছে তোমার, যদি তুমি এই সাইজিংয়ের পাশাপাশি উপরে একটা মোমের আবরণ দিতে চাও। মোমের আবরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাকে পিচ্ছিল করা, সারফেসটাকে একটু পিচ্ছিল করে দেওয়া। তো তখন স্মুথলি বিভিন্ন জায়গা দিয়ে পাস করবে, ফ্রিকশানটা কমে আসবে। ফ্রিকশান কমে আসলে সাইজ ম্যাটেরিয়ালটাও ক্ষতিগ্রস্ত কম হবে। এবারে যদি এরকম হয় সুতাকে ফ্রিকশান থেকে ক্ষতিগ্রস্ত রোধ করার জন্য আমরা সাইজ ইউজ করতেছি, সেই সাইজ ম্যাটেরিয়াল তো দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটাকে আবার কুটিং দিয়ে পিচ্ছিল করে দেওয়া হয় যাতে করে ম্যাটেরিয়ালটা প্রিভেন্ট করতে পারে। স্টার্চ থিনিং এজেন্ট, এখানে হচ্ছে স্টার্চ যেটা থাকে সেই স্টার্চটাকে থিন করা হয়, অর্থাৎ স্টার্চের যে ভিসকোসিটি থাকে সেই ভিসকোসিটিকে কমানো হয়। মানে হাই ভিসকোসিটি হলে তো এখানে মানে দ্রবণটা খুব গাঢ় হয়ে যাবে, ফ্লো হবে না, মানে ফ্লুইডিটি প্রপার্টি থাকবে না। সেজন্য ফ্লুইডিটি প্রপার্টিটা মেনটেন করার জন্য, ভিসকোসিটি কমানোর জন্য স্টার্চ থিনিং এজেন্টটা ইউজ করা হয়, মানে স্টার্চকে থিন করা হয় ভিসকোসিটি কমিয়ে। হাইগ্রোস্কোপিক এজেন্ট ইউজ করা হয় মূলত ময়েশ্চার গেইন করার জন্য। হাইগ্রোস্কোপিক মানে তারা পানিগ্রাহী, যারা ময়েশ্চার শুষে নিতে পারে তাদেরকে হাইগ্রোস্কোপিক বলা হয়। আর হাইড্রোফোবিক যারা শুষে নিতে পারে না, পানি বিদ্বেষী, যারা পানিগ্রাহী না। তো এরা মূলত হাইগ্রোস্কোপিক এজেন্ট হচ্ছে ওরা যারা কিনা ময়েশ্চারকে আসলে গেইন করতে পারে। হ্যাঁ, ময়েশ্চার নিয়ে গেইন করবে। হাইগ্রোস্কোপিক এটা হচ্ছে পানিগ্রাহী, পানি শোষণ করতে পারে। আর হাইড্রোফোবিক ওই যে এখন দেখো না ভুট্টা চাষ করে, বিভিন্ন কিছু চাষ করে পানি ছাড়া, হাইড্রোফোবিক মেথডে। হাইগ্রোস্কোপিক মানে হচ্ছে পানি শোষণ করতে, পানি ময়েশ্চারকে গেইন করার জন্য, ময়েশ্চার নেওয়ার জন্য। ময়েশ্চার যেমন এটা তো বুঝোই যে আমাদের যে ফ্যাক্টরিগুলো আছে, স্পিনিং ফ্যাক্টরি বা উইভিং ফ্যাক্টরি, সেখানে কিন্তু একটা অপটিমাম লেভেলে ময়েশ্চার মেনটেন করতে হয় এক একটা ফ্লোরে। উইভিং সেকশানে, প্রিপারেটরিতে, আফটার ট্রিটমেন্টে, সাইজ দেখা গেছে ইয়াতে কটনেও রিংয়ে একরকম, ব্লোরুমে একরকম, মানে কার্ডিংয়ে একরকম, কম্বিংয়ে একরকম, তারপর আফটার ফিনিশিংয়ে একরকম। এক এক জায়গায় মোটামুটি এক এক রকমের অপটিমাম লেভেলের হিউমিডিটি মেনটেন করতে হয়। তুমি হিউমিডিটি মেনটেন না করলে তো সমস্যা, মানে ময়েশ্চার যদি গেইন না করতে পারে, সে পানি, আমার কটন যদি পানি শোষণ না করে বা কটন যদি ময়েশ্চার না পায় যথেষ্ট, সে শক্ত হয়ে যাবে, তার মধ্যে স্টেরিলিটি ফর্ম করবে, খুব শক্ত থাকবে, মাল্টিমিটি প্রসেস করা যাবে না। আবার বেশি পানি শোষণ করলেও সমস্যা। কিন্তু অপটিমাম লেভেলের হিউমিডিটি মেনটেন করতে হয়, সেই হিউমিডিটিতে সে পানি বা ময়েশ্চারকে গেইন করার জন্য, মানে ময়েশ্চার রিগেনটা মেনটেন করার জন্য এই হাইগ্রোস্কোপিক এজেন্টটা ইউজ করা হয়। তবে অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট ইউজ করা হয় যদি কি না স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করার প্রবণতা থাকে। মনে করো ময়েশ্চার খুব কম গেইন করলো, অথবা বারবার কোনো কিছুর সাথে ফিক্স, আমাদের চুলের সাথে ঘষা গেলে ত্রিভুজ উৎপন্ন হয় না,
এরকম বিভিন্ন ফ্রিকশানে যাতে স্থির বিদ্যুৎ উৎপন্ন হওয়াটা না হয়, কম হয়, এই স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর্ম করাকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট ইউজ করা হয়। তারপরে অ্যান্টি মিলডিউ এজেন্ট ইউজ করা হয় যদি আমি এই সাইজ বিমটাকে সাথে সাথে ইউজ না করি। মনে করো আমার সাইজ বিম তৈরি হলো, সেটা আমি লুমে ইউজ করব। এখন লুমে ইউজ করার ক্ষেত্রে অথবা এটা একটা কিউতে পড়ে আছে মানে কি আমি আরেকটা কাপড় লট চালাচ্ছি, আরেকটা অর্ডার চালাচ্ছি, সেটা শেষ হলে তবে এটাকে ইউজ করব। তো এটা তোমার স্টোরে পড়ে থাকবে না অনেক দিন, স্টোরে দেখা যাচ্ছে 20-25 দিন 1 মাস ধরে পড়ে আছে। তো 1 মাস ধরে পড়ে থাকলে তো এটা তো মজাদার খাবার, বুঝো না? স্টার্স, হ্যাঁ, মানে ইয়ের জন্য, ফাঙ্গাসের জন্য খুব সুন্দর করে এসে আক্রমণ করে দেখবে যে সুতা সব সাদা করে ফেলবে। হ্যাঁ, ছাদটা পড়ে যায় আমরা বলি না, কাপড়ের উপর বা কোনো কিছুর উপর ড্যাম্প অবস্থায় এটা হবে। কারণ কি ওই স্টার্স তো সে খেতে আসবে, স্টার্স খেতে আসলেই আলটিমেটলি ফাঙ্গাস ধরে সুতা নষ্ট হয়ে যাবে বা সুতার উপর দাগ পড়ে যাবে। তো এই জন্য যদি দীর্ঘদিন এটা থাকে, সাথে সাথে ইমিডিয়েট প্রসেসের মধ্যে না থাকে, অনেক সময় আমাদের অন প্রসেসে সব থাকে যে আজকে হয়েছে এটা কালকেই চলে যাবে লুমে গিয়ে কাপড় হয়ে থাকবে, কাপড় হওয়ার পরে দেখা গেছে চলে যাবে, আর পরের প্রসেস মানে রানিংয়ে থাকবে, মানে মানুষের সংস্পর্শে বা মেশিনের সংস্পর্শে থাকবে, তখন আর ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকবে না। যদি এরকম না হয়, তোমার যদি বড় ফ্যাক্টরি হয়, দেখা গেছে এটা 5 দিন পরে যাবে, ওইটা 10 দিন পরে যাবে লুমে, বা লুমের মধ্যে অনেক দিন থাকবে, লুম থেকে কাপড় হওয়ার পরে সেখানে হয়তো অনেক দিন পরে তারপর ডাইং হবে। তো সেই ক্ষেত্রে তো তাকে দীর্ঘ সময় বসে থাকতে হলে ওই ফাঙ্গাস দ্বারা অ্যাটাক হওয়ার প্রবণতাটা বাড়বে, তখন অ্যান্টি মিলডিউ এজেন্ট ইউজ করতে হবে। ওয়েটিং এজেন্ট ইউজ করা হয় হচ্ছে ওয়েট বাড়ানোর জন্য। হ্যাঁ, মানে আমি সাইজ সহ ইয়ার্ন যেটা আছে চাইলে আমি এখানে কিছু পরিমাণ ওয়েট ইনক্রিজ করতে পারি। হ্যাঁ, ওয়েটিং এজেন্টের কাজ হচ্ছে ওয়েট বৃদ্ধি করা। ওয়েট মানে ওয়েট না, ওয়েট মানে ভর বাড়ানো যায়, অর্থাৎ এটার মধ্যে কিছু পরিমাণ পানি শোষণ করিয়ে ম্যাটেরিয়াল শোষণ করিয়ে তার ভরটাকে একটু বাড়ানো যায়। ওয়েটিং এজেন্ট ইউজ করা হয় যদি ভর বাড়াইতে হয়। অ্যান্টি ফোমিং এজেন্ট অনেক সময় খুব বেশি ফেনা উৎপন্ন হলে এটা আবার সমস্যা ক্রিয়েট করে। মনে করো মারের রান্না করতেছো তুমি, ওই রান্নার মধ্যে প্রচুর ফেনা হয়ে গেছে, তো সেই ফেনার মধ্যে তো আসলে সুতা যেতে পারবে না, সুতা যেতে না পারলে এটা আসলে জিপ করতে পারবে না। তো সেই জন্য অ্যান্টি ফোমিং এজেন্টগুলো ইউজ করা হয় যাতে করে ফোম জেনারেট করতে না পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফোম দরকার হয়, তখন আমরা ফোমিং এজেন্ট ইউজ করি। এবার এখানে আমাদের লাগবে অ্যান্টি ফোমিং এজেন্ট, যাতে ফোম তৈরি না হয়, ফেনা উৎপন্ন না হয় দ্রবণের উপরে। ব্লুইং বা টিন্টিং এজেন্ট, দেখো না সাদা কাপড়ের মধ্যে একটু নীল দিলে কি হয়, একটু বেশি ব্রাইট হয় না? তো এই টিন্টিং এজেন্ট বা ব্লুইং এজেন্ট ইউজ করা হয় একটু হালকা ব্লু কালার, যেটা দিলে এটা একটু চকচকা হয়, সাদা ভাবটা আর একটু বেশি ফুটে ওঠে, মানে আরও বেশি চকচকা লাগে এই জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা এই যে নামগুলা, ফাংশানগুলা একটু ইনশর্ট পড়বা, ইউজগুলা ইনশর্টে পড়ে ফেলবা। হ্যাঁ, সবগুলা এক একটা টাইপসের কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে। যেমন এখানে আমার এই যে সিএমসি, কার্বোসিলিমিথের সেলুলোজ আছে, পিবিএ আছে, গাম আছে, গ্লু গ্যালাটিন আছে, এদের কোনটার কী ফাংশন এবং ইউজ সেগুলো এখানে বিস্তারিত চার্টে দেওয়া আছে।